বাংলা বললেই বাংলাদেশি, এই আপাত সরল কথাটা আজকের ভারতে এক ভয়াবহ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিভেদের প্রতীক হয়ে উঠেছে। শুধু একটি ভাষার উচ্চারণেই যদি নাগরিকত্ব সন্দেহের মুখে পড়ে, তবে রাষ্ট্র এবং সমাজের মধ্যে ভাষাভিত্তিক অসহিষ্ণুতার মেরুকরণ যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা পরিষ্কার হয়ে যায়। এই প্রবণতা শুধু ভুল এবং বিপজ্জনক নয়, এটি ভাষা, জাতিসত্তা এবং ধর্মের জটিল রাজনীতির প্রতিফলন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাভাষী মুসলমান সম্প্রদায়, কিন্তু যার ছায়া এসে পড়েছে পশ্চিমবঙ্গ, আসাম থেকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লির মতো বিজেপি শাসিত প্রায় সব রাজ্যে। ভাষার প্রমাণে কি পরবাসী হওয়ার রাজনৈতিক জাল? এই নিয়েই আজকে আমাদের এপিসোড। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও, পরিযায়ী শ্রমিক আমার রাজ্য 1.5 কোটি আছে, সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর আছে, প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দী করে রাখা হয়েছে। বাংলা বললেই কি বাংলাদেশি? এরও কিন্তু দুটো দিক আছে। বাংলা বললেই যেমন বাংলাদেশি নয়, তেমনি কিন্তু একইভাবে বাংলা বললেই যে তিনি ভারতীয় তাও নয়, বাংলাদেশিও হতে পারে। বাংলা বললেই বাংলাদেশি এই মুহূর্তে দেশের অন্যতম চর্চিত রাজনৈতিক টপিক। বিজেপির হিন্দুত্ববাদের রাজনীতির মূল প্রতিদ্বন্দ্বী সংখ্যালঘু মুসলিম। বিজেপি মনে করে মুসলিমদের মধ্যে দুটো ভাগ রয়েছে, রাষ্ট্রবাদী মুসলিম আর আরবপন্থী মুসলিম। যেই মুসলিমরা মক্কা মদিনাকে তাদের পিতৃভূমি বলে মনে করে, তারা নাকি কখনো দেশপ্রেমিক হতে পারে না। ভারতে থাকে, ভারতের খায় পরে, কিন্তু নাম জপে আরব দুনিয়ার। তারা গদ্দার। মনে আছে নিশ্চয়ই 2019 সালের ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এবং প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল। দক্ষিণ দিল্লির মুসলিম অধ্যুষিত এলাকা শাহিনবাগ হয়ে উঠেছিল সেই বিক্ষোভের প্রতীক। মূলত মহিলারা, বিশেষত মুসলিম সম্প্রদায়ের মহিলারা রাস্তা আটকে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করছিলেন। তাঁবু খাটিয়ে দিনরাত বসে থাকা, হাতে সংবিধান, গান, কবিতা, পোস্টার, সব মিলিয়ে সেই আন্দোলন এক অদ্ভুত চেহারা নেয়। সেই আন্দোলনের মূল স্লোগান ছিল দুটি, আমার কাগজ আমি দেখাবো না আর গান্ধীর ভারত চাই। ধর্ণা মঞ্চের অদূরে পাল্টা সভা করে সেই সময়ের দেশের তদানীন্তন এক মন্ত্রী স্লোগান তুলেছিলেন, দেশ কি গদ্দারো কো, বাকিটা বলছি না। আপনারা সকলেই জানেন 23শে ফেব্রুয়ারি 2020 মন্ত্রী মশাইয়ের ওই জ্বালাময়ী স্লোগানে উজ্জীবিত হয়ে দিল্লি বিজেপির এক নেতা শাহিনবাগ বিরোধী বিক্ষোভে দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা রাস্তা খালি করুন, না হলে আমরা নামবো। ওই বক্তব্য উস্কানি ছিল না, ইতিহাস তার বিচার করবে। তবে ঘটনা হলো, সেই দিনই মূলত উত্তর পূর্ব দিল্লি, জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরী, কারাওয়াল নগর, চাঁদবাগ এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। সরকারি হিসেবে 53 জন মানুষ সেই সংঘর্ষে মারা গেছিলেন, যার মধ্যে 2/3 মুসলিম। অসংখ্য দোকানঘর, মসজিদ এবং মন্দিরও ধ্বংস হয়েছিল। 1992 এর ডিসেম্বরে বাবরি মসজিদ ধ্বংসের পর দেশ জুড়ে সাম্প্রদায়িক হিংসার আগুন পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়েছিল। বঙ্গের মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু। সাংবাদিকরা মহাকরণে তাকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি সংক্ষেপে বলেছিলেন, রাষ্ট্র চাইলে দাঙ্গা প্রতিরোধ করতে পারে। এটা সত্যি, জ্যোতি বসু সরকার সেদিন কাজে করে দেখিয়েছিলেন। পশ্চিমবঙ্গে জাতি সংঘর্ষ বাড়তে পারেনি। ফিরে আসি 2020 সালের মার্চে। पर सर न झुकाएंगे अपना, हो जाएंगे कुर्बान, हो जाएंगे कुर्बान, हो जाएंगे कुर्बान।
দিল্লির ঘটনার পর থেকেই রাষ্ট্র বনাম নাগরিক সমাজের দ্বন্দ্ব ক্রমশ প্রকট হতে শুরু করে। প্রকট হয় আইডেন্টিটি পলিটিক্স বা ধর্মীয় পরিচয় রাজনীতি। প্রতিষ্ঠা হয় ভয় আর শত্রুতার উপর আধুনিক রাজনীতি। শাহিনবাগ আন্দোলন ছিল সংবিধান, সমানাধিকার এবং অহিংস প্রতিবাদের প্রতীক, আর দিল্লির সাম্প্রদায়িক হিংসা ছিল সেই প্রতিবাদের প্রচন্ড প্রতিক্রিয়া। দিনের শেষে যেখানে রাষ্ট্র এবং জনমত আড়াআড়ি ভাগ হয়ে গেছিল। বাংলাদেশি অনুপ্রবেশকারী বিজেপির পুরনো রাজনৈতিক তাস বললে সবটা ঠিক বলা হবে না। এটা গেরুয়া শিবিরের ভাবাদর্শ। এটাই হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম জ্বালানি শক্তি। সমালোচকেরা বলতে পারেন এটাই জনতাকে বোকা বানানোর দেশভক্তির লজেন্স, যা তারা বিক্রি করে কারণ জনতা এই লজেন্স খুব পছন্দ করে। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর তৈরি করছে নির্বাচন কমিশন, যেখানে প্রতিটি ভোটারের কাছে বিহারে থাকার প্রামাণ্য নথি চাওয়া হচ্ছে। বিরোধীদের অভিযোগ, নাগরিকত্ব যাচাইয়ের কাজ নির্বাচন কমিশন করতে পারে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। বিরোধীদের আরো অভিযোগ, ভোটার তালিকার সংশোধনীর নামে নির্বাচন কমিশন আসলে লক্ষ লক্ষ গরিব, দলিত, মহাদলিত, তপশিলি এবং সংখ্যালঘু ভোটারকে ছেঁটে ফেলতে চাইছে। সোমবার ধর্মতলায় 21শে জুলাইয়ের মেগা মঞ্চ থেকে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে বলেন, বিজেপির চক্রান্ত চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। যেইভাবে বিহারে 40 লক্ষের বেশি মানুষের নাম বাদ দিয়েছে, বাংলায়ও তা করতে চায়। আমরা নাম কাটতে দেব না। কমিশনের উদ্দেশ্যে মমতা হুঙ্কার ছেড়ে বলেন, আমি নির্বাচন কমিশনকে সম্মান করি, কিন্তু এখানে তা করলে পুরোপুরি ঘেরাও হবে, আন্দোলন হবে। বিজেপি শাসিত নানান রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ আসছে প্রায় গত 1.5 মাস ধরে। একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষকে ধরপাকড় করা, কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেওয়া বাংলাভাষী মানুষকে আটক করা, কোথাও কোথাও বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাও ঘটছে। তৃণমূল নেত্রী মমতা এই হেনস্থার বিরুদ্ধে অনেক দিন ধরেই সরব হয়েছেন। দিল্লির বাঙালি মহল্লায় বিদ্যুৎ, পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে তৃণমূল সাংসদেরা সেখানে ধর্ণা দিয়েছেন। ওড়িশা, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের মতো রাজ্যেও বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। 21শে জুলাইয়ের সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দেন, এবার শুরু হলো ভাষা রক্ষার শপথ। আগামী 27শে জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি এবং রবিবার বাংলা ভাষার উপরে আক্রমণের প্রতিবাদে মিটিং মিছিল করুন, প্রতিবাদে নামুন। একই সঙ্গে মমতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভাষার উপরে সন্ত্রাস আর বাঙালির উপরে আঘাত নামলে এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কাগজ তুলে ধরে বঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন, গত মে মাসে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার একাধিক রাজ্যকে বলেছে, বাংলা ভাষী দেখে সন্দেহ হলে তাদের আটক করে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। চলতি জুলাই মাসে কেন্দ্রীয় সরকার এমন আরও একটি নির্দেশিকা জারি করেছে বলেও 21শে মঞ্চে দাবি করেছেন মমতা। এই অবস্থায় ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস মিলিয়ে দেশে বহুত্ববাদের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে মমতা 21শের মঞ্চ থেকে বলেন, হিন্দু, গুজরাটি, মারাঠি সহ আমরা সব ভাষাকে ভালোবাসি, কিন্তু বাংলা ভাষার উপরে এই সন্ত্রাস কেন? বাংলাটা বেশি করে বলুন, মরতে রাজি আছি আমরা। বাংলা সহ কোনো ভাষার উপরে আক্রমণ আমরা মানব না। আজ থেকে শুরু হলো আন্দোলন, চলবে আগামী ভোটের ফল বেরোনো পর্যন্ত। মোদ্দা কথায় 26শে বঙ্গের বিধানসভা নির্বাচনে বাংলা ভাষার তাস সামনে রেখেই যে প্রবল শক্তিধর বিজেপির বিরুদ্ধে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। বাংলা বললেই বাংলাদেশি, এই কথার দুটো প্রেক্ষাপট রয়েছে। একটা রাজনৈতিক, যেটা চলছে, আরেকটা বাঙালির জাতিসত্তার সংকট। নানান কারণে বাঙালি ক্ষীণ হতে হতে, প্রান্তিক হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে ইদানিং তার নিজেকে নিয়েই নিজের এক ধরনের কুণ্ঠা, সংশয় আর হীনমন্যতা তৈরি হয়েছে।
বিমান থেকে ট্রেনের কামরা, হাটে বাজারে প্রায় সর্বত্র বাঙালি সংশয় ভুগছে। এটাও কিন্তু প্রতিস্পর্ধী রাজনীতির ফসল। বিবেকানন্দ, রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম, নেতাজি, রবীন্দ্রনাথের অনুসারী যে বাঙালি একদা জাতি হিসেবে গর্ববোধ করত, এক ধরনের আত্মশ্লাঘা অনুভব করত, হিন্দি ভাষার দাপটে সেই জাতি আজ হীনমন্যতায় ভুগছে। অবাঙালিরা জেনে গেছে বাঙালিদের অতি সহজে পদাঘাত করা যায়। সূর্য সেন, ক্ষুদিরাম, বাঘা যতীন, রাসবিহারী, আশুতোষ যেই জাতির পূর্বজ, তাদেরও নির্বিচারে পদাঘাত করা যায় পোকামাকড়ের মতো। কেন এমন হলো? একটা কারণ হতে পারে বাংলা এবং বাঙালি বারবার খণ্ডিত হয়েছে, বারবার তার অস্তিত্ব বিপন্ন হয়েছে। প্রথমে বেঙ্গল প্রেসিডেন্সি, তারপরে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা। বাঙালি এখন কতটা রবি ঠাকুরের দিবে আর নিবে, মিলাবে মিলিবেতে বিশ্বাস রাখে বলা মুশকিল। এই পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষা বললে কোনো বাঙালি বাংলাদেশি বলে চিহ্নিত হবেন, এই পরিস্থিতি 2025 সালের পাওনা। আরো আশ্চর্যের এই ঘটনা ঘটে চলেছে প্রায় সারা দেশে একই সময়। বিজেপি আর বিজেপির তাত্ত্বিকেরা অবশ্য বাংলা বললেই বাংলাদেশি ব্যাপারটাকে হিন্দু মুসলমান মেরুকরণ হিসাবেই প্রদর্শন করতে চাইছেন। আজকের বিজেপির তাত্ত্বিক নেতা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইট করে লেখেন, আজ পর্যন্ত কোনো হিন্দিভাষী রাজ্য থেকে বাঙালি বলে কোনো বাঙালি হিন্দু বিতাড়িত হয়নি, কিন্তু পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে আনুমানিক 1,20,00,000 হিন্দু শুধু হিন্দু হওয়ার অপরাধে বিতাড়িত হয়েছে। 1050 খুন হয়েছে, তার মধ্যে আমার মায়ের এক মেসোমশাই ছিলেন। অগণিত হিন্দু মেয়ে ধর্ষিতা এবং অপহৃতা হয়েছে। এটাই বটম লাইন। জাতি হিসেবে বাঙালির যে অধঃপতন হয়ে চলেছে, বাঙালি মাত্রই তা জানেন। অনেক বাঙালি, বিশেষত উচ্চ মধ্যবিত্ত অতি সচ্ছল পরিবারের বাঙালিদের একটা বড় অংশ মনে করেন বাংলাটা যত কম বলা যায় ততই ভালো। এই শ্রেণীর বাঙালিদের বিদ্রূপ করে ভবানী প্রসাদ মজুমদারের বেশ জনপ্রিয় একটা কবিতার প্রথম 6টা লাইন ছিল, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে, আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলাদেশে যে ভাষায় কথা বলা হয় কিনা সেটা বিশুদ্ধ বাংলা কিনা তাই নিয়ে বিজেপির তাত্ত্বিকদের নিজস্ব ব্যাখ্যা রয়েছে। এরা মনে করেন এখন ওপার বাংলার সংখ্যা গরিষ্ঠদের মাতৃভাষা হলো বার্দু আর বারবি। বার্দু মানে বাংলা যোগ উর্দু আর বারবি মানে বাংলা যুক্ত আরবি। মাসি কেন খালা হবে, পিসি কেন ফুফু হবে, দিদি কেন আপা হবে, জামাইবাবু কেন দুলাভাই হবে, মৃত্যু কেন ইন্তেকাল হবে, আকাশী রং কেন আসমানি হবে, স্নান কেন গোসল হবে, ইত্যাদি ইত্যাদি। এরা দাবি করেন বন্ধ করতে হবে বাংলা ভাষাতে উর্দু বা আরবির অনুপ্রবেশ, যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বাংলা ভাষাতে উর্দু বা আরবির দখলদারিত্বের মানসিকতা। সম্ভবত এই জায়গা থেকেই তথাগত রায় দাবি করেছেন ভিন রাজ্য থেকে বাংলাদেশি বলে একজন হিন্দু বাঙালিকেও বিতাড়ন করা হয়নি। কোনটা বাঙালি, মৃত্যুকে প্রয়াণ বলা নাকি মৃত্যুকে ইন্তেকাল বলা? আসলে বাংলা ভাষীর পরিচয় সংকটের বীজ ইতিহাসের ধারায় রয়েছে। প্রথমে 47-এ দেশভাগ, যাতে একটাই বাংলা রাতারাতি দুটো ভাগে ভাগ হয়ে যায়। পূর্ব বাংলার মুসলমানেরা পাকিস্তানে থেকে গেলেও তাদের ভাষাটা বাংলাই রয়ে যায়। আবার পাকিস্তান রাষ্ট্র তাদের ওপর উর্দু ভাষা চাপাতে চাইলে 1952 ঐতিহাসিক ভাষা আন্দোলন ঘটে। তার মানে বাংলা ভাষা মুসলমানদের মধ্যেও একটা রাজনৈতিক প্রতিরোধের প্রতীক ছিল। এরপর 1971 সালে পাকিস্তান ভেঙে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শরণার্থীর ঢল ভারতে বাংলাদেশিদের নিয়ে এক ধরনের দ্বন্দ্বমূলক বস্তুবাদের জন্ম দিল। এটা পশ্চিমবঙ্গে সেই অর্থে কিছুই নয়।
এই দ্বান্দ্বিক পরিস্থিতি নিদারুণ হয় আসামে। এই যে আসামে বাংলাভাষী হিন্দুদেরও বাংলাদেশি তকমা দেওয়া হয়, তারা কিন্তু 47-এ দেশভাগের সময়ই এসেছিলেন। পরের ব্যাপারটা হচ্ছে এনআরসি আর সিএএ, জাতীয় নাগরিক পঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী আইন। আসামে এনআরসি চালু হওয়ার পর বহু বাংলাভাষী মুসলমান নিজেদের ভারতের নাগরিক প্রমাণ করতে ব্যর্থ হন। অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইনে হিন্দু, শিখ, পার্সি, জৈন প্রভৃতিকে নাগরিকত্বের পদ দিলেও মুসলমানদের দেওয়া হয়নি। ফলে বাংলাভাষী মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়াটা সহজ হয়ে গেছে। অতএব পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আন্দামানের বাইরে এমনকি আসামেও বাংলা যেখানে দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা, সেখানেও বাংলা বলার সমার্থক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি। মেইতেই, বোরো, অহমিয়া সম্প্রদায়ের একটা বড় অংশের মধ্যেও বাংলাভাষীর মানেই অনুপ্রবেশকারী। এই মানসিকতা গেঁথে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের মূল ধারার হিন্দি সংবাদ মাধ্যমেও বাংলাভাষী অবৈধ অনুপ্রবেশকারীর মতো বাক্য ব্যবহার করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই ট্রেন, আদালত বা সরকারি দপ্তরে সন্দেহের চোখে দেখা হচ্ছে। বিশেষত দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে বহু ইমারত নির্মাণ শ্রমিক যারা বাংলা বলেন, তাদের প্রায়শই বাংলাদেশি বলে হেনস্থা হতে হচ্ছে। এর পাশাপাশি চলছে ডিজিটাল মব লিঞ্চিং। সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ভিডিও ভাইরাল হয়েছে বা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন আরেকজনকে প্রশ্ন করছেন, তুমি বাংলা বলছো, মানে তুমি কি বাংলাদেশি? এটাই ডিজিটাল লিঞ্চিং। বাংলা ভাষা রাষ্ট্রীয় স্বীকৃত একটি ভাষা হওয়া সত্ত্বেও মুসলমানের মুখে এলে এটা সন্দেহ এবং পরবাসী পরিচয়ের প্রতীক হয়ে উঠছে। বিজেপি নেতারা দাবি করছেন একজন বাঙালি হিন্দুকেও ভিন রাজ্যে হেনস্থার শিকার হতে হয়নি। তার মানে জাতিসত্তার সঙ্গে ধর্মীয় সত্তাকে গুলিয়ে দেওয়ার একটা উদ্যোগ চলছে। খেয়াল করার বিষয়, এটা মারাঠি কিংবা তামিল ভাষার ক্ষেত্রে হচ্ছে না, হচ্ছে শুধু বাংলা ভাষার ক্ষেত্রে। এই নিয়ে রাজনীতি হলে যে তরফে জয়ী হোক না, পরাজিত হবে একটি জিনিস, তা হলো ভবিষ্যতে রাষ্ট্রভাষা আর সাংস্কৃতিক অধিকারের মধ্যে বিরাট ফারাক তৈরি হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রকে আক্রমণ করে বলছেন, বাংলাকে ছোট করা হচ্ছে, বাঙালিকে বহিরাগত বলা হচ্ছে। ভাষা সন্ত্রাস বা বাংলার কণ্ঠরোধ শব্দ ব্যবহার করে তিনি 26-এ বিধানসভা নির্বাচনে তার দলের রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে ফেলেছেন। তিনি বাংলা ভাষাকে রক্ষা এবং পরিচয়ের প্রশ্নে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এতে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আর বিজেপি কতটা রাজনৈতিক ডিভিডেন্ড পাবে সেটা সময় বলবে। কিন্তু ইতিমধ্যেই যে বাংলা ভাষীদের আত্মপরিচয় সংকট তৈরি হয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। 2011 সালে হওয়া দেশের সর্বশেষ জনগণনার রিপোর্ট বলছে ভারতের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা বাংলা। 9,70,00,000 মানুষ এই দেশে বাংলায় কথা বলে। 2021 সালে সেন্সাস না হলেও বাংলা এখনো মানুষের বলা কথা হিসেবে দ্বিতীয় স্থানেই রয়েছে। বঙ্গে 90% মানুষ বাংলায় কথা বলে, ত্রিপুরায় বলে 65 থেকে 70%, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও এককভাবে সংখ্যাগরিষ্ঠ ভাষা বাংলা। প্রায় 28% মানুষ বাংলায় কথা বলে। আসামের বরাক উপত্যকায় শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ জেলায় বাংলা মুখ্য ভাষা। প্রায় 1.25 কোটি মানুষ অসমে বাংলায় কথা বলে। এর পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি, মুম্বাই, পুনে, বেঙ্গালুরুর মতো মেট্রো শহরেও বাংলা ভাষীর উল্লেখযোগ্য জনগোষ্ঠী রয়েছে। বাংলা ভাষা ভারতের 8ম তপশিলভুক্ত ভাষা, অর্থাৎ সংবিধানে স্বীকৃত একটি রাষ্ট্রভাষা। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আন্দামানে বাংলা ভাষা সরকারি ভাষা হিসেবেও ব্যবহৃত হয়। বাংলা মানে বাংলাদেশি বলে যতই প্রচার চলুক, সত্যিটা হলো বাংলা শুধু ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষাই নয়, এটি ভারতের ভাষা ভিত্তিক বহুত্ববাদের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। বাংলা ভারতের প্রধান জাতীয় পরিচয়ের অন্যতম উপাদান। বাংলা ভারতের অন্যতম প্রধান ভাষাই শুধু জনসংখ্যায় নয়, সাংস্কৃতিক, সাহিত্যিক এবং রাজনৈতিক প্রভাবেও। অথচ বেদনাদায়ক সত্যিটা হচ্ছে কিছু রাজনৈতিক প্রবণতা এবং
সংকীর্ণ জাতীয়তাবাদী চেতনা বাংলাভাষীদের বিরুদ্ধে ভুল মিথ তৈরি করছে। যদি পাল্টা প্রশ্ন করেন কেন এমনটা করা হচ্ছে, কাদের স্বার্থে করা হচ্ছে, তাহলে বলবো এই মিথ তৈরির পিছনে একটা বাস্তবতাও রয়েছে, অবৈধ অভিবাসনের বাস্তব সমস্যা, বিশেষত বাংলাদেশ থেকে আসা লোকজন। আবার এটাও সত্যি যে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য হিন্দি হিন্দু হিন্দুস্তান এই রাজনৈতিক ন্যারেটিভ আরো জোরালোভাবে প্রতিষ্ঠা করতে বাঙালিদের বহিরাগত শত্রু হিসেবে খাড়া করা হচ্ছে। সবশেষে বলার, বাংলা বললেই বাংলাদেশি, এটা কিন্তু শুধু এক কুৎসিত মানসিকতা নয়, এটা ভারতীয় গণতন্ত্রের ভাষিক বৈচিত্র্যের অস্তিত্বের বিরুদ্ধে এক অলক্ষ্য যুদ্ধ। একজন নাগরিকের মুখের ভাষা যদি তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়ে দাঁড়ায়, তবে রাষ্ট্র কেবল তাকে নয়, নিজের সাংবিধানিক বৈচিত্র্যকেও সন্দেহ করছে। এর পরে আরো একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে, ভারতে কি এখন নাগরিকত্বের সার্টিফিকেট মুখের ভাষার উপর নির্ভর করবে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।